ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রথমে 2-3টা ভালো কথা বলা যেতে পারে। কি কি বলো তো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায় বলো তো? যে আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায়? যে প্রথম যে কথাটা আমরা বলছিলাম যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুখী জীবনের জন্য কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে আমাদের, ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। তো সেরকম একটা ভালো কাজ হলো পড়াশোনা করা। ঠিক আছে, তো আজকে আমরা একটা পড়াশোনা করবো। আমাদের আজকে পড়াশোনা কি? ইউর ভিলেজ লাইফ, মানে তোমার গ্রামের জীবন। চলো আমরা শুরু করি এটা। ঠিক আছে, একটু ভালোভাবে দাও, এদিকে দাও তো দেখি। ওকে, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি বলো তো? দেখো, প্রশ্নতে কিন্তু থাকবে ইউর ভিলেজ লাইফ, তাই না? ইউর হতো কি তোমার, ভিলেজ হতো গ্রাম বা গ্রামের, লাইফ হতো জীবন, মানে তাহলে তোমার গ্রামের জীবন। তো এখানে তোমার উত্তরটা কি লিখতে হবে? মাই লিখতে হবে। কিন্তু মাই হতো আমার, মাই ভিলেজ লাইফ। এখানে কিন্তু ইউর লেখা যাবে না উত্তরের সময়। ঠিক আছে, মাই ভিলেজ লাইফ এটা লিখতে হবে, বুঝতে পারছো? ওকে, তারপর কি প্রথম বাক্যটা আমরা যদি লিখি, দেখো এখানে আমি 10টা সেন্টেন্স লিখতেছি, কিন্তু এটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এভাবে দেখো প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয়। এই যে প্যারাগ্রাফটা কিন্তু এভাবে লিখতে হয়, এভাবে সাজায় লিখতে হয়। তখন কোনো নাম্বার দিবা না, ঠিক আছে? তখন তুমি একটার পর আরেকটা বাক্য এইভাবে লিখে দিবা জাস্ট। আর এখন আমি তোমার বোঝার সুবিধার্থে একটা একটা করে একটা করে নাম্বারিং করে সেন্টেন্স বা বাক্য লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখো প্রথমটা আমরা উত্তর কি দিব? মাই ভিলেজ নেম ইজ মসুয়া। আচ্ছা, মাই অত কি আমার, ভিলেজ অত কি গ্রাম, নেম অত কি নাম, ইজ অত হয়, মসুয়া মানে মসুয়াই। ঠিক আছে, ভিলেজ বানান বুঝো তো? এখানে আমি একটা বানান যদি তোমাকে বলে দেই, ভিতে ভ, আইতে রসইকার ভি, হ্যাঁ, আর এলতে ল, এতে একার ভিলে, আর জিতে বরকার্য ভিলেজ, জিটা সুন্দরের জন্য। ঠিক আছে, ওকে, মাই ভিলেজ। এভাবে কিন্তু প্রত্যেকটা বানানের নিচে নিচে আমি লিখে দিছি, এভাবে তোমার বানানগুলো করতে হবে। ওকে, এখন আশা করি যে তোমরা এইগুলো বানানগুলো পারবে। তা আমরা অর্থ সহ কিন্তু এখানে লিখে দিছি তোমার সুবিধার্থে। ঠিক আছে, ওকে। মাই ভিলেজ নেম ইজ মসুয়া, নেম হতো কি নাম, ইজ হতো হয়, মসুয়া হতো মসুয়ায়। ঠিক আছে, ভিলেজ হতো গ্রামের, ময় হতো আমার। ওকে, তাহলে মাই ভিলেজ নেম ইজ মসুয়া। আর 2 নম্বর এটা কি প্যারাগ্রাফটা বলো তো? 2 নম্বর বাক্যটা কি? ইট ইজ শিশু অ্যাটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট, তাই না? ইট, আইটি, ইট। এখানে আইতে হলো রসই, টিতে হলো ট, ইট। আমি মনে করি যে এগুলো বুঝতেছ। ইট হতো ইহা, ইজ হতো হয়, ইহা হয় শিশু অ্যাটাচ হতো কি অবস্থিত। ইহা কোথায় অবস্থিত? শিশু অ্যাটাচ বানানটা কেমনে বুঝতে পারছো? এসতে দন্তা স, আইতে ঋষিকা সি, এখানে টিতে হলো চ, ইউতে রুসুকা, শিশু অ্যাটেট, এতে এ, টিতে ট, ইতে একা টয়কা টে, শিশু অ্যাটে, ডিতে ড, শিশু অ্যাটেড। ইট ইজ শিশু অ্যাটেড ইন হতো ভিতরে, আর শিশু অ্যাটেড তো অবস্থিত। হ্যাঁ, আর নেত্রকোনা, নেত্রকোনা বানানটা কেমনে দেখো তো? দন্তানয়িকা নে ট, নেট, তারপরে আর এ রো, নেত্র কে ও এন এ, না কোনা, নেত্রকোনা বানানটা কেমনে হচ্ছে দেখছো? দন্তান্ন এখানে তয় রফলা আছে কিন্তু নেত্র, তয় রফলা। দন্তান্ন এখানে
দন্তান্ন একা নে কিভাবে হবে? এনি নে, এনি নে। এদিকে দেখো, খাতার দিকে তাকাও। এনি নে। তারপরে তোর ইংরেজি কি? তোর ইংরেজি হলো টি। নেত র, র ফলার ইংরেজি কি? আর। আর এটা হলো সুন্দরের জন্য নেত র, বুঝতে পারছো? কোনা, ক উকার কো, দন্তান্ন ইকার না, কোনা। ক ইংরেজি হলো কে, ওকারে ইংরেজি হলো ও, কো। নেত্র কো না, দন্তান্ন আকার না, দন্তান্ন ইংরেজি হলো এন, আকারে ইংরেজি হলো এ। কোনা, নেত্র কোনা, বুঝতে পারছো? নেত্রকোনা মানে নেত্রকোনায়। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। আর একটু যদি কাছে দেখো, ডিস্ট্রিক্ট বানানটা কিভাবে? ডিস্ট্রিক্ট বানানটা হলো ডয়সিকার ডি দন্তাস্ব, ডিস্ট্রিক্ট। টয় রবলা ঋষিকার ট্রি ক, ট্রিক টয় যুক্ত ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট অর্থ কি? জেলা। যে হ্যাঁ, ডিস্ট্রিক্ট অর্থ হলো জেলা। তো ডিস্ট্রিক্ট বানানটা কেমনে তুমি কি বলতে পারবা? কিভাবে? ডরেশিকার ডি দন্তাস্ব, ডিস মানে ডি আই এস, ডিস। ট্রিক্ট বানান কেমনে বলো তো? ট্রিক্ট বানানটা কেমনে? টর ইংরেজি হলো টি, র ফলার ইংরেজি হলো আর, ট্রো আর আকারের ইংরেজি হলো আই, ট্রি। টি আর আই, ট্রি। তারপরে কর ইংরেজি হলো এখানে সি, ট্রিক। ডিস্ট্রিক্ট আর টর ইংরেজি হলো টি, ডিস্ট্রিক্ট। ট্রিক্ট বানানটা এখানে বুঝছো? এখানে কিন্তু বানানটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে কি আর একটু লিখে দিব আমি? এই যে নিচে আর একটু লিখে দে, এই দেখো ডিস্ট্রিক্ট। লাগবে না? এই দেখো ডিস্ট্রিক্ট। ফারদিন তোমার সাউন্ডটা একটু কমায় দাও। এই দেখো ডিস্ট্রিক্ট, বুঝতে পারছো? আবার নিচেও লিখে দিছি যে ডিস্ট্রিক্ট বানানটা। তো ডিস্ট্রিক্ট হতে হলো কি? ডিস্ট্রিক্ট হতে হলো জেলা। তাহলে এখানে আমি কি কি লিখে দিছি দেখো, ইট ইজ সিচুয়েটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট, তাই না? এটা অর্থ কি বুঝতে পারছো? ইহা নেত্রকোনা জেলার ভিতরে অবস্থিত। সিচুয়েটেড অর্থ কি? অবস্থিত, হ্যাঁ, ভেরি গুড। আর ডিস্ট্রিক্ট অর্থ কি? জেলা। ডিস্ট্রিক্ট বানানটা পারছো? বানানটা মুখস্থ করবো, সুন্দর হবে। ওকে, তারপর 3 নাম্বারটা দেখি। হ্যাঁ, তাহলে এখন কি আমরা লিখতেছি দেখো তো। এখানে লিখতেছি এখন মাই ভিলেজ, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, তাই না? বিউটিফুল। মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, তাই না? এটা কি আমি কি বাংলাটা একটু লিখে দিব? এখানে মাই ভিলেজ, ভিলেজ বানান তো বারবার লেখার দরকার নাই। ইজ ভেরি বিউটি, বিউটি। হ্যাঁ, পরশুকার ফুল, বিউটিফুল, তাই না? এখানে ওকে, তাহলে বিউটিফুল অর্থ কি তুমি কি জানো? বিউটিফুল অর্থ হলো সুন্দর। হ্যাঁ, ভেরি গুড। বিউটিফুল অর্থ হলো সুন্দর। বিউটিফুল অর্থ সুন্দর। আর ভেরি অর্থ কি জানো? ভেরি অর্থ হলো খুব সুন্দর, মানে ভেরি অর্থ হলো খুব, ভেরি অর্থ হলো খুব। তারপরে ইজ অর্থ কি? ইজ অর্থ জানো? ইজ অর্থ হলো হয়, ঠিক আছে? ভিলেজ অর্থ কি? ভিলেজ অর্থ হলো গ্রাম, ভিলেজ অর্থ কি? গ্রাম। আর মায় অর্থ কি? মায় অর্থ হলো আমার। তাই এখানে আমরা কি লিখতে পাচ্ছি? এখানে মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, মাই ভিলেজ ইজ ভেরি
বিউটিফুল। মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। মাই অর্থ কি? আমার আমার। ভিলেজ অর্থ গ্রাম, আমার গ্রাম। ইজ অর্থ হয়, আমার গ্রাম হয়। হ্যাঁ, ভেরি, ভেরি অর্থ কি? খুব। ভেরি অর্থ খুব, ভেরি অর্থ খুব। আমার গ্রাম হয় খুব বিউটিফুল। বিউটিফুল অর্থ কি? সুন্দর। ভেরি গুড। আমার গ্রাম হয় খুব সুন্দর, বা আমার গ্রামটি, হ্যাঁ, আমার গ্রামটি খুবই সুন্দর, বা আমার গ্রাম হয় খুবই সুন্দর। ভেরি বিউটিফুল। বুঝতে পেরেছ? তাইলে এখন আমরা যদি এখানে বানান কি একটা বুঝাই দিব। এই ভেরি বানানটা কিভাবে হয়েছে দেখতে পাচ্ছ? ভর ইংরেজি হলো ভি, একারে ইংরেজি হলো ই, আর হ্যাঁ রর ইংরেজি হলো আর, আর দীর্ঘ ইকারে ইংরেজি হলো ওয়াই। ভেরি। বুঝতে পেরেছ? বিউটিফুল। বিউটিফুল বানানটা কেমনে বুঝতে পেরেছ? বিউটি, বরিশিকার বি, এখানে বর ইংরেজি হলো বি। হ্যাঁ, রসুইকারে ইংরেজি হলো ই, বি। হ্যাঁ, বিউ। আর রসুর ইংরেজি হলো ইউ, বিউ। বিউটি, টরিশিকার টি, এখানে টর ইংরেজি হলো টি, আই আকার ঋষিকারের ইংরেজি হলো আই, টি, টি আই টি। বিউটি ফুল। ফুল বানানটা কেমনে? বড় সুকার ফুল, ফুল। ফর ইংরেজি হলো এম, প, এফ। আর রসুকারের ইংরেজি হলো ইউ। আর হলো আমাদের লর ইংরেজি হলো এল। বুঝতে পেরেছ? এই হলো বিউটিফুল। মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, মানে আমার গ্রাম হয় খুব সুন্দর। হ্যাঁ, তাহলে আমরা এখন 4 নম্বর বাক্যটা কি লিখতে পারি দেখো তো। 4 নম্বর বাক্যটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? যে দেয়ার আর, দেয়ার, দেয়ার আর, দেয়ার আর এ লট অফ ট্রিস। ট্রিস অর্থ কি জানো? ট্রিস অর্থ হলো ঘাসপালা। এ লট অফ ট্রিস, এ লট অফ ট্রিস। কি লিখবা? এভরি হোয়ার, মানে সর্বত্র। এভরি হোয়ার, এভরি হোয়ার, এভরি হোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। দেয়ার আর, এটা বানানটা কি বলো তো? এই বানানটা হলো দেয়ার, দয়কার দে, তারপরে কি দিবা? দয়কার দে, অন্তুস্থায়িকার আর, র, দেয়ার। ঠিক আছে, দেয়ার আর। এখানে সরায়া র, আর লিখতে পারো। দেয়ার আর এ, তাই না? লট, লৌকার লোট, লোট, এ লট অফ ট্রিস। ট্রিস, তাই না? ট্রিস। এভরি, এ ভ, এভ, তারপরে কি দেবা? র দীর্ঘিকার রি, এভরি হয়ার, হ, তারপরে কি দিবা? অন্তুস্থইকার আর, র, বা এনে সরায়াও দিতে পারো। হ সরায়া র, হ আর, হ্যাঁ, এর, ও এর দিতে পারো। এর, দে এর, হ্যাঁ, আর। আচ্ছা, এর, আচ্ছা, আর হয়েছে। এভরি হোয়ার, এভরি হোয়ার তো কি জানো? এভরি হোয়ার তো সব কানে। এভরি হোয়ার তো কি? এভরি হোয়ার তো সব খানে। এভরি হোয়ার তো, এভরি হোয়ার তো কি? সব কানে। তারপরে এভরি হোয়ার তো সব কানে। এভরি মানে সব, হোয়ার মানে খানে। এভরি হোয়ার তো সব কানে। আর ট্রিস অর্থ কি? এ লট অফ অর্থ কি জানো? এই যে তিনটে মিলে এ লট অফ, এ লট অফ অর্থ কি? এ লট অর্থ হলো প্রচুর, মানে অনেক। প্রচুর বা অনেক, প্রচুর বা অনেক। অনেক কি আছে? গাছপালা। ট্রিস অর্থ কি? ট্রিস অর্থ হলো গাছ, পয়কার পা, লয়কার লাগ, পালা, গাছপালা। বুঝতে পারছো? প্রচুর গাছপালা। হ্যাঁ, প্রচুর গাছপালা আছে। দাঁড়াও, কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ, আচ্ছা, ইয়েস। হ্যাঁ, ইয়েসতে মানে প্রচুর বুঝাইছে, প্রচুর গাছপালা। বুঝতে পারছো? আচ্ছা, দেয়ার আর মানে সেখানে। হ্যাঁ, দেয়ার আর অর্থ কি? দেয়ার আর অর্থ হলো সেখানে। দেয়ার আর অর্থ হলো সেখানে।
এ লট অফ তো হলো প্রচুর, ঠিক আছে, প্রচুর গাছপালা, বুঝতে পেরেছ? দেয়ার আর এ লট অফ ট্রিজ এভরিহোয়ার। এখন দেখো এভরি বানানটা কি আমি দেখাইছিলাম এখানে তোমাকে বলছিলাম? হ্যাঁ বলছিলাম মনে হয় আগে। দেয়ার আর বানানটা বুঝতে পারছো? দেয়ার বানানটা কেমনে ধরো না, দাঁড়াও। দেয়ার বানানটা হলো দয়ঘাত দে, হ্যাঁ দয়ঘাত দে, তারপরে দয়ঘাত দে মানে টি এসতে কি হয় জানো তুমি? টি এসতে দোয়া হয়। যেমন আমাদের আরেকটা বানান আছে TSIS, দিস ইজ আছে না, ওখানেও কিন্তু টি এসতে দ, আর এ দেয়ার বানানের মধ্যেও টি এসতে দ, বুঝতে পেরেছ? তাহলে টি এসতে হলো দ, আর ইতে হলো একার দে দে, তারপরে কি আর আরতে হলো র, দেয়ার আরটাকে দেয়ার আর, এটা দেয়ার আর বললেই হবে, বুঝতে পারছো? দেয়ার আর, আচ্ছা আকার কাটিয়ে দাও, দেয়ার আর, কিন্তু বলার সময় বলতে হয় দেয়ার আর লেখার সময় বলবা দেয়ার আর বানানটা কেমনে? এতে সরায়া, মানে সরাই ইংরেজি হলো এ, রর ইংরেজি হলো আর, দেয়ার আর, ইটা সুন্দরের জন্য, বুঝতে পেরেছ? দেয়ার আর এ লট অফ, হ্যাঁ লট বানান বুঝতে পেরেছো? ওখানে এ তো বুঝতে পেরেছো, লট ল ওকার লোট লট, তাহলে এল লর ইংরেজি হলো এল, ওকারের ইংরেজি হলো ও, এল ও লো, টর ইংরেজি হলো টি, লোট, বুঝতে পারছো? এ লট অফ, অফ বানানটা কেমনে এখানে? হ্যাঁ অ বানানটা কেমনে? অফ বানানটা সরিও প, অফ, হ্যাঁ ও এফ, অফ। হ্যাঁ তাহলে কি হচ্ছে এটা 4 নম্বর বাক্যটা? দেয়ার আর এ লট অফ ট্রিজ এভরিহোয়ার, এটা অর্থ কি বলো? সেখানে প্রচুর গাছপালা, এভরিহোয়ার মানে সর্বত্র, মানে সব জায়গায়, সব জায়গায় প্রচুর পরিমাণে গাছপালা। দেয়ার আর এ লট অফ ট্রিজ এভরিহোয়ার। তারপর 5 নম্বর বাক্যটা কি? হ্যাঁ তারপরেরটা কি বলো তো? 5 নম্বর বাক্যটা আমরা কি লিখবো? দেয়ার ইজ নো পলিউশন, পলিউশন, PION, পলিউশন, দেয়ার ইজ নো পলিউশন। তারপরে কি? দেয়ার ইজ নো পলিউশন। আচ্ছা তুমি লিখতে পারো ইন মাই বানানটা, এই এমটা কি একটু সুন্দর করে হবে, এই যে এম, ইন মাই ভিলেজ দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ। তাহলে এই বাক্যটা আমরা কি বলতে পারি এখানে? দেখো এটা হলো দেয়ার, ঠিক আছে না? এখানে দেয়ার বলবো, আর মানে লেখার সময় দেয়ার বলবা, আর বলার সময় দেয়ার ইজ রসই দন্তাস ইজ, দেয়ার ইজ নো দন্তান্ন নো, দেয়ার ইজ নো পলিউশন বানানটা কেমনে বলো তো? পৌকার পো, ল রসুকার লু, পলু, তারপরে হলো তারপরে পলুশান, TION, শান, দেয়ার ইজ নো পলিউশন। তারপরে হলো ইন মাই, মাই, ইন মাই ভিলেজ, বরিশিকার বি, লয়কার লে, বোরকার জ, ভিলেজ, বুঝতে পেরেছ না? ভিলেজ। এখন এটা অর্থটা কি? অর্থগুলো দেখো, দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ, দেয়ার ইজ মানে দেয়ার ইজ, আবার এই যে এটাই হবে, সেখানে নো তো কি? নো তো হলো নাই, পলিউশন তো কি? পলিউশন তো হলো দূষণ, সেখানে কোনো ধরনের দূষণ নাই। ইন তো কি মনে আছে? একটু আগে আমরা বলছিলাম কিন্তু, ইন তো ভিতরে, হ্যাঁ ইন মাই তো
আমার, মাই অর্থ আমার, ইন মাই ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম বা গ্রামের, ইন মাই ভিলেজ মানে আমার গ্রামের ভিতরে কি নাই, আমার গ্রামের ভিতরে কোনো ধরনের দূষণ নাই। যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড, এই যে ধোঁয়া, এগুলো কি হয়, দূষণ সৃষ্টি করে, পরিবেশ দূষণ, তাই না? কলকারখানার যে ধোঁয়া, এগুলো কি গ্রামে আছে? নাই। তো তোমার গ্রামের মধ্যেও কিন্তু এটা নাই। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ, দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ, দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ। বুঝা গেছে বিষয়টা? পলিউশন বানানটা কি করতে হবে? আচ্ছা, তারপরে দেখো এখন 6 নম্বরে আমরা চলে যাই। The air is কি fresh, the air is fresh and clean, the air is fresh and clean, তাই না? এটা হলো সি। এখন এটা তোমার বাংলায় কি লিখে দিতে হবে নিচে? হ্যাঁ, দা ইয়ার কেমন বানানটা, ইর, দা ইর, এই ইর বলার সময় বলবা, হ্যাঁ, আইকে কি বলবা, সরায়া। আচ্ছা, এখানে লিখে দিই এ আর, আইতে এখানে সরায়া, ঠিক আছে? আর রর ইংরেজি হলো আর, হ্যাঁ, এ আর। দ্য এয়ার ইজ বানানটা কিন্তু খুবই সহজ, তাই না? হ্যাঁ, দ্য এয়ার ইজ ফ্রেশ বানানটাও কিন্তু এখানে সহজ দেখা যাচ্ছে। দেখো ফ্রেশ বানানটা কীভাবে দেখো তো, হ্যাঁ, FRESS তে কি তুমি কি জানো? এস তে কি? হ্যাঁ, এস তে তালে বাস্য, ভেরি গুড, ভালোই বুঝতে পেরেছো। এস তে কিন্তু তালে বাস্য। আর পর ইংরেজি কি এফ, আর রক বলার ইংরেজি হলো আর, ফ্রো, আর একার ইংরেজি হলো ই ফ্রে, এস তে তালে বাস্য, ফ্রেশ। আচ্ছা, দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড অত কি জানো? অ্যান্ড অত হলো এবং, ক্লিন বানানটা কেমনে দেখো তো এখানে, এই যে কয় লযুক্ত ঋষিকার, দন্তান্ন, ক্লিন। এখানে কর ইংরেজি হলো সি, লর ইংরেজি হলো এল, ক্ল আর ইয়ার, এখানে রসুইতে হলো রসুইকা, বুঝতে পারছো? আর ইয়াটা সুন্দরের জন্য, আর দন্তান্ন হলো এন, ক্লিন, CLEAN, ক্লিন, বুঝতে পারছো? ক্লিন অর্থ কি? ক্লিন অর্থ হলো পরিষ্কার, ভেরি গুড, ক্লিন অর্থ পরিষ্কার। হ্যাঁ, দেখো ক্লিন অর্থ কি, তাহলে ক্লিন অর্থ পরিষ্কার, তাহলে এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। আচ্ছা, ফ্রেশ অর্থ কি জানো? ফ্রেশ অর্থ হলো, ফ্রেশ মানে কি বুঝো না? ফ্রেশ সবজি মানে টাটকা বা কি সতেজ বা টাটকাও বলা যায়, ঠিক আছে? সতেজ। হ্যাঁ, তারপরে কি ইজ অর্থ হয়, তারপরে কি ইয়ার অর্থ কি জানো? ইয়ার অর্থ কি? ইয়ার অর্থ হলো বাতাস, দ্য ইয়ার, বুঝতে পারছো? বাতাস হয় ফ্রেশ, সতেজ, এন্ড অর্থ এবং ক্লিন, পরিষ্কার। দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন, দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন। ওকে, তারপর 7 নম্বর বাক্যটা আমরা কি বলতে পারি? হ্যাঁ, এখন আমরা 7 নম্বর বাক্যটা কি লিখতে পারি বলো তো? 7 নম্বর বাক্যটা আমরা কি লিখতে পারি, তুমি কি বলতে পারো? 7 নম্বর বাক্যটা আমরা লিখতে পারি, ওকে, 7 নম্বর বাক্যটা আমরা একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ, 7 নম্বর বাক্যটা আমরা লিখি, কি লিখবো দেখো, 7 নম্বর বাক্যটা আমরা লিখতে পারি, মাই গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি জানো? মাই গ্র্যান্ড
parents, my grandparents, হ্যাঁ, my grandparents live in My village. my village দিবা না live in the village, আচ্ছা live in my village, live in my village। এই ভিলেজটা কিন্তু অ্যাকচুয়ালি লেখার নিয়ম হলো ওদিকে কিন্তু তোমার জায়গা যদি না হয় তাহলে এখানে লিখতে হয়, বুঝতে পারছো? এটা কিন্তু নিয়ম, জানো এটা? মানে ওদিকে ডান দিকে জায়গা না হলে এদিকে বাম থেকে আবার প্রথমে লিখতে হয়, বুঝতে পারছো? আচ্ছা মাই বানানটা মাই অর্থ কি জানো তো? আমার মাই অর্থ আমার, বারবার আর লিখলাম না। গ্র্যান্ড প্যারেন্টস, দাঁড়াও, এটা হলো গ্র্যান্ড, হ্যাঁ গ্র্যান্ড, যুক্ত। হ্যাঁ গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস এই যে প্যারেন্টস অর্থ কি জানো? গ্র্যান্ড প্যারেন্টস অর্থ হলো দাদা দাদি। গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি? দাদা এবং দাদি, দাদা দাদি। লিভ অর্থ কি? শিকার লিভ অর্থ বাস করে। লিভ অর্থ কি? বাস করে বা বাস করা, হ্যাঁ বাস করে। দাদা দাদি বাস করে কোথায়? ইন অর্থ জানো তো? ইন অর্থ কিন্তু আগেই বলেছিলাম। ইন অর্থ হলো ভিতরে। আর মাই অর্থ কি? মাই অর্থ হলো আমার, আগেই বলেছিলাম আমার। ভিলেজ অর্থ কি? ভিলেজ অর্থ হলো গ্রাম, ওই যে গ্রামে। তাহলে আমার দাদা দাদি কোথায় বাস করে? এখানে মাই অর্থ আমার আবার, হ্যাঁ। তাহলে মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন মাই ভিলেজ। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন মাই ভিলেজ। বুঝতে পেরেছ? এখানে কিন্তু আমি প্রত্যেকটা শব্দের অর্থ লিখে দিয়েছি। মাই অর্থ আমার, গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদি, হ্যাঁ লিভ অর্থ ভাস করে, হ্যাঁ ইন অর্থ ভিতরে, মাই অর্থ আমার, ভিলেজ অর্থ গ্রামে। আমার গ্রামের ভিতরে বাস করে কে? আমার দাদা দাদি আমার গ্রামে বাস করে। বা এখানে আরো সুন্দর করে বলতে পারো যে আমার দাদা দাদি গ্রামে থাকে বা গ্রামে বাস করে। ওকে, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, এই বানানটা একটু দেখো তো। গ্র্যান্ড প্যারেন্টস বানানটা কেমনে হলো? হ্যাঁ গোয়ার ইংরেজি হলো, হ্যাঁ দেখো জি। রফলার ইংরেজি হলো আর, গ্রো। আর একার ইংরেজি হলো এ, গ্রে, তাই না? দন্তানোর ইংরেজি হলো এন, গ্র্যান্ড। তারপরে ডর ইংরেজি হলো ডি, গ্র্যান্ড প্যারেন্টস বানানটা কেমনে দেখো? পয়কার পে, রয়কার রে, পেরে। পর ইংরেজি হলো পি, একার ইংরেজি হলো এ, পেরে। রয়কার রে, আর ই রে, পেরে। আর দন্তান্নর ইংরেজি হলো এন, টর ইংরেজি হলো টি, দন্তাসর ইংরেজি হলো এস, প্যারেন্টস। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ বানানটা বুঝতে পেরেছো তো? এখানে ইটা সুন্দরের জন্য। আর লো ইংরেজি হলো এল, আর রসইকার ইংরেজি হলো আই, আর ভর ইংরেজি হলো ভি। ইটা সুন্দরের জন্য লিভ। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন মাই ভিলেজ। ওকে, এটা আরো 3 বার বলো। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন মাই ভিলেজ। বুঝতে পেরেছ? ওকে, তারপরে এখন আমরা 8 নম্বর বাক্যে চলে যাব। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমরা কি লিখতেছিলাম? 8 নম্বর দেখো, ইট হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড। প্লে গ্রাউন্ড তো কি জানো তো? খেলার মাঠ। ইন মাই ভিলেজ। ওকে, তাহলে এখানে দেখো ইট হ্যাজ অর্থ কি জানো? হ্যাজ অর্থ কি জানো? কি হ্যাজ অর্থ হলো আছে। হ্যাভ অথবা হ্যাজ এর অর্থ হলো আছে। ইট হ্যাজ এ অর্থ কি? একটি। বিগ অর্থ কি? পরিষ্কার বিগ অর্থ বড়। প্লে অর্থ কি? প্লে অর্থ হলো খেলা বা খেলার, বুঝতে পারছো? গ্রাউন্ড অর্থ কি? গ্রাউন্ড অর্থ হলো মাঠ।
গ্রাউন্ড হতো মাঠ। ইন হতো কি? ইন হতো হলো আগেই বলেছিলাম, ইন হতো কি? ভিতরে। ইন হতো ভিতরে। তাহলে আচ্ছা, ইন মাই, মাই হতো জানো তো? আমার হ্যাঁ মাই, মাই হতো হলো আমার। লাগবে না কা ভিলেজ, ভিলেজ হতো কি? ভিলেজ হতো হলো গ্রামের। ভিলেজ হতো কি? গ্রাম গ্রাম বা গ্রামের। আমার গ্রামে কি আছে? আমার গ্রামের ভিতরে একটি বড় খেলার মাঠ আছে। আমার গ্রামের ভিতরে একটি কি আছে? বড় খারাপ বড় খেলার মাঠ আছে। তাই না? দেখো তো 8 নাম্বার বাক্য। বলো তো কি এটা? 8 নম্বর বাক্যটা কি? ইট হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড ইন মাই ভিলেজ। ইট হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড ইন মাই ভিলেজ। ইট হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড ইন মাই ভিলেজ। এর প্রত্যেকটা অর্থ বুঝতে পারছো? ইট অর্থ কি? এটা তো আচ্ছা এমনি ইট হতো হলো ইহা। আচ্ছা ইহাতে আছে কি আছে? হ্যাজ হতো আছে, এ হতো একটি, বিগ হতো বড়, প্লে হতো খেলার, গ্রাউন্ড প্লে গ্রাউন্ড হতো খেলার মাঠ, ইন হতো ভিতরে, মাই হতো আমার, হ্যাঁ ভিলেজ হতো গ্রাম বা গ্রামের। তাইলে আমরা কি বলতে পারি একসাথে? ইট হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড ইন মাই ভিলেজ। আমার গ্রামের ভিতরে একটি বড় খেলার মাঠ আছে। বুঝতে পেরেছ? আচ্ছা এটা কি বানানটা একটু বুঝা দেওয়া দরকার আছে? না না আচ্ছা লাগবে বুঝতে না। পেরেছো, ওকে। এখন দেখো আমরা হলো যে 9 নম্বর বাক্যটা লিখবো। 9 নম্বর বাক্যটা কি লেখা যায় দেখো তো? 9 নম্বর বাক্যটা লেখা যায় আই প্লে, আমি খেলি। কি খেলি? তুমি কি খেলো? আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, হ্যাঁ, ইন দা প্লে গ্রাউন্ড। প্লেগ্রাউন্ড প্লে গ্রাউন্ড অথবা শুধু গ্রাউন্ড দিলে হবে। প্লে গ্রাউন্ড এট আফটারনুন। কখন? আফটারনুন। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা বাক্যটা কি লিখেছি দেখো? আই প্লে। আই অর্থ কি? আর আই অর্থ হলো আমি। আই অর্থ কিন্তু আমি। হ্যাঁ প্লে, প্লে অর্থ কি জানো? প্লে অর্থ খেলি। খেলি, আমি খেলি। কি খেলি? পরশুকার ফুট ও ফুটবল ও বল, ফুটবল। ফুটবল খেলি ইন, ইন অর্থ কি জানো তো? ইন অর্থ ভিতরে। ইন দা, তাই না? ইন দা প্লে, আচ্ছা ইন দা প্লে গ্রাউন্ড। প্লে অর্থ কি? প্লে গ্রাউন্ড অর্থ কি? আচ্ছা এ প্লে লাগবে না। ইন দ্য গ্রাউন্ড মানে মাঠে, ওই মাঠে। ইন দ্য মানে প্লেটা লাগবে না। হ্যাঁ ইন দ্য গ্রাউন্ড এট আফটারনুন। গ্রাউন্ড হতো কি? গ্রাম গ্রাউন্ড হতো হলো ওই মাঠে। বুঝতে পারছো? দ্য গ্রাউন্ড মানে কি? ওই মাঠে। কি মাঠে? খেলার মাঠে। এট আফটারনুন। এট আফটারনুন। আফটারনুন হতো কি জানো? আফটারনুন হতো কি? কি আফটারনুন হতো হলো বিকাল বেলা বা বিকালে। বরিশিকার বি, কয়কার কাল, অরেকার লে, বিকালে। আফটারনুন হতো হলো বিকালে। তাহলে আমরা এটা বাক্যটা কি বলতে পারি? হ্যাঁ পুরো বাক্যটা বলো তো? আই প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড এট আফটারনুন। আই প্লে ফুটবল, হ্যাঁ, ইন দ্য গ্রাউন্ড এট আফটারনুন। আই প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড এট আফটারনুন। বুঝতে পেরেছ? হ্যাঁ এখানে আই হতো আমি, প্লে হতো খেলি, ফুটবল, ঠিক আছে না? আমি ফুটবল খেলি ইন দ্য গ্রাউন্ড মানে মাঠের ভিতরে, এট আফটারনুন মানে বিকাল বেলা। বুঝতে পেরেছ? হ্যাঁ ওকে। তারপরে 10 নম্বর বাক্যটা কি? আই প্লে আছে। 9 নম্বরটা একটু বলে আই প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড এট আফটারনুন। এখন 10 নম্বর বাক্য। আচ্ছা এখানে কি বলতে পারি দেখো তো? দেয়ার, আচ্ছা ইট হ্যাজ, আচ্ছা এটাই লিখতে পারি। ইট হ্যাজ এ রিভার। রিভারও তো কি জানো? রিভারও তো কিন্তু নদী। ইট হ্যাজ এ রিভার নিয়ার তো নিকটে। নিয়ার ইট হ্যাজ এ রিভার
নিয়ার ইন মাই ভিলেজ, নিয়ার ইন মাই ভিলেজ। ভিলেজ, নিয়ার ইন মাই ভিলেজ, এটা অর্থ কি বুঝতে পারছো? মানে আমার গ্রামের নিকটে, আমার গ্রামের নিকটে, হ্যাঁ, একটা রিভার নদী আছে। হ্যাঁ, এখানে কি আমরা 10 নম্বর লাইনটা কি বলছি? ইট হ্যাজ এ রিভার নিয়ার ইন মাই ভিলেজ। ইট অর্থ কি? ইট অর্থ ইহা, ইট অর্থ কি জানো? ইহা ইহা। হ্যাজ অর্থ কি? হ্যাজ, হ্যাজ অর্থ আছে। আছে। এ অর্থ কি? এবং এ অর্থ একটি। রিভার, র ঋষিকার রি বয়কার বা র, রিভার, রিভার অর্থ কি জানো? রিভার অর্থ নদী। দেয়ার ইজ এ রিভার নিয়ার, নিয়ার নন্দন ঋষিকার নি সরায়া র, নিয়ার, নিয়ার অর্থ কি? নিয়ার অর্থ হলো নিকটে বা কাছে, নিকটে বা কাছে, নিকটে বা কয়কার কাছে, 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 নিকটে বা কাছে। ইন অর্থ কি জানো তো? আচ্ছা, নিয়ার মাই ভিলেজ, আচ্ছা ইন লাগবে না এখানে, তুমি লিখবে ইট হ্যাজ এ রিভার নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের নিকটে একটি কি আছে? নদী আছে, এখানে ইন লাগবে না। ইট হ্যাজ এ রিভার নিয়ার মাই ভিলেজ, মায়ত আমার, আমার গ্রামের নিকটে বা কাছে একটি কি আছে? নদী আছে। ভিলেজ, ভিলেজ তো গ্রাম। গ্রাম। বুঝতে পেরেছো? নদীটা দেখছো তো গ্রামের। তাহলে এটার অর্থটা হলো আমার গ্রামের, মানে আমার গ্রামের নিকটে একটি নদী আছে। তারপর 10 নম্বর বাক্যটা কি? 10 নম্বর বাক্যটা আমরা শেষ করে দিচ্ছি। দেখো 10 নম্বর বাক্যটা হলো, চালু। হ্যাঁ দেখো, তাহলে 11 নম্বরেরটা আমরা বাক্যটা কি বলতে পারি? 11 নম্বর বলতে পারি আই বাথ বা আই টেক বাথ, আমি গোসল করি, বা আই ক্যাচ, আচ্ছা এটা দাও, আই ক্যাচ ফিশ, ক্যাচ তো কি? ধরা, আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, ইন দ্য রিভার, ওই নদীতে, ইন দ্য রিভার, তাই না? তাহলে আই অর্থ কি? আই অর্থ আমি, এটা কি কয়কার কে? হ্যাঁ, এখানে একটা তো দিবা, ক্যাচ, তারপরে চ আছে, ক্যাচ, ক্যাচ অর্থ কি? ধরি, ক্যাচ অর্থ ধরা বা ধরি। আই ক্যাচ, আমি ধরি, কি ধরি? পিস, পিস অর্থ কি? পিস অর্থ হলো মাছ, মাছ ধরি। আই ক্যাচ পিস ইন দ্য রিভার, আমি নদীতে মাছ ধরি। এটা হলো দা রিভার, রিভার অর্থ কি? রিভার অর্থ হলো নদী, নদী। তাহলে আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার, আমি নদীতে মাছ ধরি। তারপর 12 নম্বরটা আমরা শেষ করে দিচ্ছি। 12 নম্বর কি? তুমি তোমার গ্রামটাকে কীরকম ভালোবাসো? খুব ভালোবাসো। আই লাভ, আমি খুব পছন্দ করি বা ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ, আই লাভ মাই ভিলেজ কি? ভেরি মাছ, মানে খুব বেশি। ভেরি মাছ হতো কি? ভেরি মাছ হতো খুব বেশি। ভেরি মাছ হতো কি? ভেরি মাছ হতো খুব বেশি। তাহলে আমরা কি লিখতে পারি? আই অর্থ কি? আবার বলো। আই অর্থ আমি, আমি, আই অর্থ আমি। আর লাভ অর্থ কি? ভালোবাসি। লাভ অর্থ ভালোবাসি বা পছন্দ করি, ভালোবাসি। আই লাভ মাই, মাই অর্থ কি? আমার, মাই অর্থ আমার। ভিলেজ, ভিলেজ অর্থ কি? ভিলেজ অর্থ গ্রাম। আই লাভ মাই ভিলেজ, আমি আমার গ্রামকে ভালোবাসি। কেমন? বেরি, বেরি অর্থ কি? বেরি অর্থ হলো খুব, খুব। আর মাছ অর্থ কি? মাছ অর্থ বেশি, খুব বেশি। মাছ অর্থ হলো বেশি, খুব। বেরি মাছ অর্থ খুব বেশি, খুব বেশি। বেরি মাছ অর্থ কি? খুব বেশি ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ ভেরি মাছ। কি এই যে এখানে ভেরি কিংবা অনেক হবে, হয়েছে? যে হ্যাঁ,
খুব বা অনেক, ঠিক আছে। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব বেশি ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব বেশি ভালোবাসি, তাই না? আর উপরের লাইনটা আমরা কি বলছিলাম এখানে দেখো, আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার। ক্যাচ বানানটা বুঝছো এখানে? কয়কার কে তো ক্যাচ, তারপরে চ, ক্যাচ, এভাবে হবে শব্দটা। তাহলে কর ইংরেজি হলো সি, একার ইংরেজি হলো এ কে, আর তর ইংরেজি হলো টি কে, তারপরে সি এসতে হলো চ। বুঝতে পেরেছ? সি এসতে কি চ, ক্যাচ। আই ক্যাচ ফিশ, বুঝতে পারছো? ও এখানে একটা তালেবর্ষ দিবা, তালেবর্ষ। এস এসতে হলো তালেবর্ষ, পরিষ্কার পি তালেবর্ষ, ফিশ, বুঝতে পারলো? ফিশ তো মাছ। ওকে, তো আই ক্যাচ ফিশ ইন রিভার, ঠিক আছে। 11 নম্বর, মানে আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার, এটা অর্থ কি বলো? ক্যাচ, আই ক্যাচ মানে আমি ধরি, ফিশ আমি মাছ ধরি, ইন দ্য রিভার মানে নদীতে বা নদীর ভিতরে মাছ ধরি। হ্যাঁ, আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার, আই ক্যাচ ফিশ ইন দ্য রিভার। আর 12 নম্বর হলো আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ দিও। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।